আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টাইমিং টিউনের পর্দায় স্বাগতম জানাচ্ছি সবাইকে। বাংলা টাইমিং টিউন বাংলার অবিরত পথ চলার এক প্রতিচ্ছবি। আমরা প্রতিদিনই আপনাদের সম্মুখে কোনো না কোনো তথ্যভিত্তিক সম্প্রচার করে থাকি। আজকে আমরা অবস্থান নিয়েছি গোয়েনঘাট উপজেলায় বিন্নাকান্দি গ্রামে বিগত দিনে যে 3টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই হত্যাকাণ্ড নিয়ে আজকে আপনাদের কিছু তথ্য দিতে বাংলা টাইমিং টিউন এসেছে। আমি সাথে রয়েছি মোহাম্মদ তৌফিকুর রহমান হাবিব। আমরা আপনাদেরকে ক্যাপশনে দিয়ে রেখেছি, রাখে আল্লাহ মা রেখে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রাখে আল্লাহ মা রেখে কীভাবে আল্লাহ রক্ষা করলো, সেই বিষয়টুকু আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই 3টা হত্যাকাণ্ড যেটি সংঘটিত হয়েছিল, সেই ছোট্ট শিশু আহসান আমাদের ক্যামেরার সম্মুখে আছে তার নানার কুলে। এই বিষয়টুকু নিয়ে আমরা এই আহসানের নানার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। জনাব, আপনাকে বাংলা টাইমিং টিউনের পর্দায় আমরা স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভালোই আছি। তবে আমি তো আর কি বলবো, আমি এই পর্যন্তও বলতেছি আমার একটি কথা। কারণ এই যে আমার মেয়েটা যেখানে দিয়েছি বিবাহ, এই মেয়ের যে বাসা ছিল, এই বাসার সামনে পশ্চিম সাথে 6 থেকে 7 ফুট, মাত্র 6 থেকে 7 ফুট পরে একটি ঘর আছে। দক্ষিণ দিকে 8 থেকে 10 ফুট পরে আরেকটি ঘর আছে। প্রত্যেক ঘরে লোক আছে। এই পশ্চিম দিকে যে ঘরটা আছে 6 থেকে 7 ফুট পরে, এ হইলে তার আপন মামা। আচ্ছা, এ ব্যাপারে আপনার সাথে আমরা কথা বলবো। আমরা প্রথমেই বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের বাংলা টাইমিং টিউনের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হয়ে যারা আমাদের এই সম্প্রচারটি দেখবেন, আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আসলে একটি মর্মান্তিক যে ঘটনাটি ঘটে গেল, আমরা এ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, আমরা বিগত সম্প্রচারে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে এই মহিলা আলেমা বেগম, তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু সুরতহাল রিপোর্ট হওয়ার পরে আমরা যেটুকু জানতে পারলাম যে মহিলা 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সর্বোপরি তিনি অন্তঃসত্ত্বা যে ছিলেন এটা সত্য, পাশাপাশি এই 3টি খুনের সাথে আরও একটি খুন হয়ে গেল বলে আমরা ধরে নিতে পারি। তো আমরা এই বিষয় নিয়ে যখন প্রতিবেদন করছিলাম, এ পর্যন্ত আমাদের এই সম্প্রচারটুকু প্রায় 1 লক্ষ লোক দেখেছেন এবং বাহিরের দেশ থেকে অনেকেই আমাদেরকে ইনবক্স করেছেন যে সেই ছেলেটিকে দেখার জন্য, সেই ছেলের পরিবারে যাওয়ার জন্য। আজকে আমরা সেই ছেলের পরিবার নয়, তারা নানা বাড়িতে আশ্রয় নিয়েছে। আমরা বলবো আজকে এই ছেলেটি ইয়েতিম এসির। কারণ এজন্যই ইয়েতিম এসির, আজকে তার বাবা থাকার পরও কিন্তু সেই তার বাবার কাছে নিরাপদ নয়। যেহেতু তদন্তপূর্বক যে কথাটুকু এ পর্যন্ত আমরা জানতে পেরেছি, এই হাফিজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য দিয়েছে, আমি সেই দিন মাছ কেটেছিলাম। তারপর আবার আরেকটি বিষয় আমরা যেগুলো তথ্য পেয়েছি, যেদিন ঘটনাটি ঘটেছিল সেই দিন এই ঘরের দরজাটি ছিল ভিতর থেকে বন্ধ। পাশাপাশি আরেকটি আলামত হিসাবে পুলিশ যে উদ্ঘাটন করেছে, আলামত হিসাবে একটি বডি দা, যেটা রক্তাক্ত ছিল, সেই দাটি ছিল এই ঘরেরই দা। সেই হিসাবে পুলিশের তদন্ত অনুযায়ী যে যদি কোনো বাহিরের লোক এই হত্যাকাণ্ড সংগঠিত করত, তাহলে নিশ্চয় বাইরে থেকে অস্ত্র নিয়ে আসতো। আরেকটি বিষয় পুলিশ তার ইনভেস্টিগেশনে তুলে ধরেছে, একজন স্বাভাবিক মানুষ যখন সে ঘুমাবে তখন তার পাওটা ধুয়ে নেয়, কিন্তু সেই হিফজুরের পায়ে সেদিন মাটি কাদা লাগানো ছিল। সর্বোপরি পুলিশের তদন্ত অনুযায়ী এই হাফিজুর রহমানকে আসামি করে তারা আদালতে স্পর্দ করার জন্য আবেদন করেছেন। এখানে যাওয়ার পর পুলিশ রিমান্ড চাইবে। সেই রিমান্ডে পুলিশ এই হত্যাকাণ্ডে কিভাবে ঘটেছিল সেটা উদ্ঘাটন করতে পারবো বলে জানিয়েছেন। আমরা দেখেছি
সিলেটের পুলিশ সুপার ফরিদউদ্দিন পিপিএম, তিনি যোগাযোগ মাধ্যমে এসব কথা তথ্য দিয়েছেন। তো আজকে এই বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, আমরা জেনে নিব এখানে মূল ঘটনাটি কিভাবে ঘটলো এবং কিভাবে ঘটেছিল। এই আলিমা বেগমের বাবা আছেন আমাদের সাথে, ওনার কাছ থেকে আমরা বিস্তারিত তথ্যটুকু নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। জনাব, আপনার নামটি বলবেন কত? আমার নাম মোহাম্মদ আইয়ুব আলী। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কিভাবে ঘটছে বা কিলা জানলা বিস্তারিত যদি আপনাদের। আমি আগামী মঙ্গলবার মনে হয়েছিল, ওই যে গত মঙ্গলবারে আমার মেয়ে এবং আমার মেয়ের জামাই, আমার নাতি আনিসা বেগম এবং আহসানকে নিয়ে আতাপীরের বাড়িতে ওরা গেছেন। আমার মেয়ের গলায় কি সমস্যা ছিল, আপনার বাসায় আমার মেয়ের গলায় কিছু বেদনা ছিল, সমস্যা ছিল। আতাপীরের বাড়ির থাকি সকালে তারা গেছে আনিসা এবং আহসানকে লইয়া। পরবর্তীতে ওখান থেকে আসার পর আমার দামান এবং আমার মেয়ে আমার এই আহসানকে আমার বাসায় তৈয়া ওরা চলে গেছে। তারা বাসায় তারা আছে, আমাদের বাসায় আমরা আছি, তখন তো আর কোনো কিছু জানি নাই। সকাল 7টার সময় এই আমির আলী, দক্ষিণের গড়ের আমির আলীর মেয়ে 7টার সময় আমাকে ফোন দিয়ে বলছে যে তালই এই আসানো তার গড় খালি রক্ত আর রক্ত, আর কোনো কিছু বলে নাই। তখন আমি আমার স্ত্রীকে নিয়ে সাথে সাথে ওইখানে গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার আগে যে সামনে দেখি মানুষ অনেক লোক দৌড়াদৌড়ি করে যাইতেছে। আমি আর মনে করছি হয়তো মনে মারামারি হয়তো পারে। এদিকে গিয়া একটু আগে অনুমানিক 1 কিলোমিটারের সামনে গিয়ে দেখি এখানে একটা রাস্তা আছে। রাস্তার পাশে আমার হিফজুর রহমান এখানে লাশ অবস্থা। হিফজুর রহমান কে মানে আপনার? আমার দামান লাশ অবস্থায় ওইখানে পড়ল। আমি জিজ্ঞাসলাম কী হয়েছে এইখানে কেন, দেখি আমি একটু অস্থির হয়েছি। আমি কিছু 5,000 টাকা এই যে এগুলোর নাম ইসলাম আলী এবং তার দামান উকিল দামান ওই লোকে ফয়জুদ্দিন, ওদেরকে কইলাম কি আপনারা কাড়া হইলেন কেন? আমি উসমানী মেডিকেল চলে যান। আমি 5,000 টাকা দিয়ে দিছি আর তারা উসমানী মেডিকেলে চলে গেলেন। তখন না আমি আমার মেয়ের ঘরে গিয়ে ঢুকছি। অনুমানিক 8 বিঘা পরে আমার মেয়ের ঘরে গিয়া দেখি আমি এই সমস্ত লাশ, এই সমস্ত ঘটনা। কিন্তু আমার একটি প্রশ্ন আমি প্রশাসনকে বলতেছি যে একটা মোরগ যদি জবাই করে তাহলে কয়টা পাল দেয়? 60টা খুন করে ওদের যে আশেপাশে লোকরা আছে একটা মানুষেও বলে নাই কোনো কিছু, যে বলতে পারবে না। এবং একটা ছেলে, হ্যাঁ যদি প্রশাসন বলতেছে হিফজুর রহমান করতেছে, কারণ বলার কথাও এইটাই, যেহেতু বেঁচে আছে কারণ তার ইলা কোনো মারাত্মক জখম নাই, প্রশাসন বলেছে। কিন্তু এই 60টা খুন করে একটা লোক যে সুস্থ থাকে, কিভাবে থাকে, আমি এগুলো হয়েছে আমার মনে লয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঘটনা ঘটেছে সে ঘটনা আমার হয়েছে। কারণ যদি এই ছেলেটা আমার নানাবাড়ি না থাকতো তাহলে তো আমার এই নাতিটাও মেরে যেত। কিন্তু এটা আমি বিচার চাই, আমার এগো বিচার। আচ্ছা, একটা বিষয় আমি আপনারা জিজ্ঞাইলাম আপনারে, আমরা এ পর্যন্ত যেটা দেখলাম যে পুলিশ হিফজুর রহমানরে আসামি করছে, কিন্তু আপনার যে মামলা যে একটা করছেন এখানে দেখলাম আপনি হিফজুর রহমানরে সাক্ষী করছেন, এই বিষয়টা আপনি আমরা একটু কইবা। আমি হিফজুর রহমানরে সাক্ষী করার কারণ হইল আমি তো খেয়ে বা কারা বা কীভাবে হইল আমি এগুলো অক্লান্ত বুঝতে পারি নাই। কিন্তু হিফজুর রহমান তো বেঁচে আছে, যদি মারা যাইতো তাহলে তো কথা ছিল। সময় বেঁচে তাহলে আমি বুঝতে পারি হিফজুর রহমান তো সুস্থ অবস্থায় যদি প্রশাসন তাকে নিয়ম নীতিভাবে জিগান তাহলে অবশ্যই সত্য কথা বেঁচে আসবে। প্রিয় দর্শক, আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে আমাদের এই সম্প্রচারটুকু দেখছিলেন, আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি।
আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। আমরা রয়েছি গোয়াইনঘাট, যেখানে বিন্নাকান্দি গ্রামে বিগত দিনে তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং আলেমা বেগম নামে যে মহিলা, উনি ছিলেন অন্তঃসত্ত্বা, তার গর্ভে একটি সন্তানও রয়েছিল। সেই হিসাবে যে ঘটনাটা ঘটল, সেই বিষয় নিয়ে আমরা সেই ছোট্ট শিশু আহসানের কাছে চলে এসেছি। আপনারা যারা আমাদেরকে দেশ এবং দেশের বাহির থেকে সেই শিশু বাচ্চাটিকে দেখতে চেয়েছিলেন, তাকে দেখাবার জন্য এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। দেখি সে আমাদের সাথে কথা বলে কিনা। তোমার নাম কি বাবা? আশা। তোমার নাম কি? আশা। তোমার আম্মু কই? তোমার আম্মু কই? আচ্ছা কই বাবা? আচ্ছা কোন কই তোমার আম্মু কই? বাড়ি বাড়িতে নেই তোর আম্মা? কই তোমার আম্মু কোথায়? বাড়ি বাড়িতে নেই ভাই? বাড়ি কোন? প্রিয় দর্শক, আমি চিৎকার করিয়া কাঁদিতে চাই, করিতে পারি না চিৎকার। নিশ্চয়ই সেই গানটি আপনারা শুনেছেন। এই যে ছোট্ট অবুঝ শিশুটি, আজকে তার মা নেই, তার বাবা বেঁচে থেকেও আমরা বলবো যে তার কাছে নেই হিসাবে। সে মা এবং বাবা দুজনকেই হারিয়েছে, পাশাপাশি তার পরিবার থেকে তার আরও ভাই এবং বোনকে হারিয়েছে। এই অসহায় এতিম এসির যে শিশুটি আপনাদের সম্মুখে রয়েছে, সে কিন্তু কথাও বলতে পারছে না, বাকরুদ্ধ। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটি তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষ তার সুষ্ঠু বিচার হবে দেশবাসী এবং এই বিষয় নিয়ে কিন্তু খতিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তথ্য করার চেষ্টা করে। এ পর্যন্ত যে তথ্যটুকু তারা সেই রিমান্ড থেকে প্রশাসন অনেক কিছুই বের করে আনতে পারবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। আজকের এই নির্মম হত্যাকাণ্ডটি যেভাবেই সংগঠিত হয়েছে, যেই এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে, তাদেরকে আইনের আওতায় আনে তার সুষ্ঠু বিচার সবাই কামনা করছে। এ পর্যন্ত আমাদের কাছে এই ছিল তথ্য। আমরা সর্বশেষ চলে যাব আবার আহসানের নানার কাছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই মা হারা বাচ্চাটি, অবুঝ বাচ্চাটি, তার চোখে অনেক ঘুম। সে এখনো বলতে পারে না তার মা কোথায় আছে, কেমন আছে। আমরা সেই বিষয়টুকু আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি। সর্বশেষ চলে যাব। যাওয়ার আগে আমরা এই আহসানের নানার কাছ থেকে দেশবাসীর উদ্দেশ্যে, প্রশাসনের উদ্দেশ্যে তিনি আসলে কি চান সেই বিষয়টুকু আমরা জেনে নেব। জনাব, আপনি আমাদেরকে সর্বশেষ কি চাচ্ছেন যদি আপনি আমাদেরকে বলেন। আমি তো বিচার চাই। আমার বিচারটা প্রশাসন, প্রধানমন্ত্রী করে দেন। এই যে 4টা খুন হয়ে গেল, এই যে আমার মেয়েটার তো 5 মাসের গর্ভ, আর ওটা তো একটা মার্ডার স্যার। এই 4টা মার্ডারের বিচার চাই। দর্শক, আপনারা যারা শুনছেন, আপনারা আমাদের সঙ্গে যারা আছেন এবং পরবর্তীতে যুক্ত হয়ে যারা আমাদের এই লাইভ সম্প্রচারটি দেখবেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা বিদায় নিব। কিন্তু বিদায়ের আগে এই বাড়ির দৃশ্যটুকু আপনাদেরকে আমরা একটু দেখিয়ে নিতে চাই। এই আহসান যে বাড়িতে রয়েছে তার নানার বাড়িতে, সেই নানা বাড়ির পার্শ্ববর্তী যে ঘরগুলা রয়েছে বা তার অবস্থা রয়েছে, সেই বিষয়গুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। আমরা আজকের এই প্রতিবেদনে অনেক কিছুই আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি। এ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা প্রতিদিন আমাদের এই সম্প্রচার দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন। বিদায় আমরা উৎসাহ নিয়েই অনেক সময় দূরান্ত যেখানেই হোক তথ্য উদ্ঘাটনের জন্য কিন্তু আমরা এসে সেই সম্প্রচারগুলো করে থাকি। আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা যে যেখান থেকে আমাদের এই সম্প্রচারটুকু দেখছিলেন, আবারও আপনাদেরকে এই বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন বাংলা টাইম ইন টিউনের পর্দায়। বাংলা টাইম ইন টিউন বাংলার অবিরত পথ চলার এক প্রতিচ্ছবি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন,
নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।